আজ আপনাদের জন্য একটা নয়, থাকছে দুটো সত্যি ঘটনা এবং এই দুটো ঘটনাই কিন্তু ভীষণ রকমভাবে ভয়ের ঘটনা। আজকের ১ম যে ঘটনাটা আপনারা শুনবেন, সেটা কিন্তু একটা অদ্ভুত রকমের প্রতিশোধের ঘটনা। আর ২য় যে ঘটনাটা আপনারা শুনবেন, সেই ঘটনাটাও কিন্তু অত্যন্ত মর্মস্পর্শী একটা ঘটনা। আমি সকলকে বলব কেউ কোথাও যাবেন না। প্রত্যেকে পুরো ঘটনা দুটো ১ম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি আপনারা এই দুটো ঘটনাই ভীষণ রকমভাবে এনজয় করবেন, আপনাদের ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ও ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয়, সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো, সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু এরকম ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আমরা আপনাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আরেকটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর ৫টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ১ম ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটি পূর্ণিমাদি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন। উনি ঘটনাটা লিখেছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন আমি পুরো ঘটনাটা পড়ে নিজের মতো করে গুছিয়ে ঘটনাটা আপনাদের সামনে বলি। তো ১ম এ আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই এবং পূর্ণিমাদি যেটা জানিয়েছেন যে উনি আমাদের চ্যানেলের ঘটনা বহুদিন থেকেই শোনেন, ওনার খুব ভালো লাগে এবং আমাদের চ্যানেলের প্রায় প্রতিটি এপিসোডই ওনার অলরেডি শোনা হয়ে গেছে। এবার পূর্ণিমাদির ফ্যামিলিতে পূর্ণিমাদি, ওনার হাসব্যান্ড এবং ওনার ১ ছেলে ১ মেয়ে। এই ৪ জনের সংসার এবং ওনার শ্বশুর-শাশুড়ি অনেকটাই দূরে থাকেন। তাদের নিজস্ব সেখানে অনেক বড় বাড়িঘর আছে এবং যেহেতু সেখানে জয়েন্ট ফ্যামিলি, তো সবাই মিলে একসাথে সেখানে থাকে। এবার হঠাৎ একদিন ওনাদের বাড়িতে মানে আর কি ওনাদের এক আত্মীয় আসে এবং সেই আত্মীয়ের খুব তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে গেছে। খুব বেশি দিনের আর কি সম্বন্ধ নয়, বাট হঠাৎ করেই বিয়ে ঠিক হয়েছে। এবার খুব হাতে অল্প সময়, তো সবাইকেই বলা হচ্ছে, নিমন্ত্রণ করা হচ্ছে। তো ওনাদেরকে নিমন্ত্রণ করেছে এবং সবাইকে বলেছে যে সেভাবে হয়তো মানে অত কিছু বলতে পারছি না। কিন্তু তোমরা কিন্তু সব আগের থেকে চলে যাবে। আমাদেরকে একটু হেল্পও করতে হবে। তো সবাই মিলে আসবে। এবার যেহেতু বিয়েটা খুব অল্প সময়ের মধ্যে স্থির হয়েছে, তো এই পূর্ণিমাদির যিনি শ্বশুর-শাশুড়ি ছিলেন, তো তারা, তারপরে পূর্ণিমাদির খুড়-শ্বশুর-শাশুড়ি, আরেকজন পিসি ছিলেন। এনারা কেউই না কিছু কেনাকাটা করে উঠতে পারেনি। এবার ঠিক হলো যে পূর্ণিমাদির বাড়িতে ওনার শ্বশুর-শাশুড়ি, ওনার খুড়-শ্বশুর-শাশুড়ি আর ওনাদের যারা পিসি ছিল, তারা বিয়ের দিন ৫ এক আগে চলে আসবে এবং সেখান থেকেই সবাই মিলে যা গয়নাগাটি কেনাকাটি করবে সেগুলো করবে এবং তারপরে তারা সরাসরি বিয়ের ২ দিন আগে সে আত্মীয়ের বাড়িতে সবাই মিলে একসাথে চলে যাবে। এবার পূর্ণিমাদির তো বেশ ভালোই লাগছে, আনন্দ, একটা পরিবারে একজনের বিয়ে, প্লাস সবাই আসছে, ওনার শ্বশুর-শাশুড়ি, খুড়-শ্বশুর-শাশুড়ি সবাই আসছে, বেশ আনন্দ। এবার ওনার বাড়িতে বিগত ৮ বছর ধরে এক ভদ্রমহিলা কাজ করেন। মানে ওই বাসন মেজে দেয়, ঘর মুছে দেয় আর বললে ওই সবজি-টবজি কেটে দেয়। এবারে পূর্ণিমাদি তো ওই ভদ্রমহিলাকে বলে রেখেছেন যে, "দেখো এই ৫ দিন ওনারা এসে থাকবে। তো তুমি কিন্তু এই কটা দিন একটু বেশি সময় হাতে নিয়ে এসো। কাজ বেড়ে যাবে একটু।" উনি বলেছেন, "ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি আসবো।" এবার পূর্ণিমাদি তো মোটামুটি ঠিক করে রেখেছে কোন দিন কি রান্নাবাড়ি হবে, কিভাবে কি হবে সবকিছু ঠিক। হঠাৎই ওনার সেই যে কাজের মাসি, তিনি বলছেন যে, "বৌদি, একটা খুব বড় সমস্যায় পড়েছি।" মানে ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, ওই কাজের মাসির। তো সেখানে ওনাদের জমি জায়গা আছে। তো ওই কাজের মাসির একজন জ্ঞাতি গোষ্ঠী, সে কি করেছে, যেহেতু
ওই মাসিরা এখানে ওখানে থাকে না মুর্শিদাবাদে। তো ওদের ভাগের জমি জায়গা নিয়ে টানাপোড়েন শুরু করেছে এবং সে জোর করে ওদের চাষের জমিতে নিজস্ব ফসল লাগিয়েছে এবং সে নাকি দাবি করছে ওই জমি তার। এবার এরা তো খুব সমস্যায় পড়ে গেছে। তো পূর্ণিমাদিকে তখন সেই মাসি বলছে যে, "দিদি কিচ্ছু করার নেই। আমাকে একটু দেশের বাড়ি যেতেই হবে। যদি এখন আমরা দেশের বাড়ি না যাই, তাহলে কিন্তু আমার জমি জায়গা যেটুকু যা আছে সর্বস্ব চলে যাবে। কারণ আমরা ওখানে এমনিতেই থাকি না।" এইবারে পূর্ণিমাদি তো বেশ চিন্তায় পড়ে গেলেন যে এই যে ৫ জন আসছে, ৫ জনের জন্য মানে এই কাজের মাসিকে উনি আগে থেকে বলে রেখেছে একটু রান্নাবাড়িতে হেল্প করে দেবে, সবজিপত্র কেটে দেবে, হাতে, হাতে একটু কাজ করে দেবে। এর আগেও এই মাসি এরকম হেল্প করেছে। এবার যখন বুঝতে পারলেন উনি যে এই ৫ দিনই উনি থাকতে পারবেন ওই মাসি, তখন পূর্ণিমাদি মাসিকে বলছে, "মাসি তুমি যাচ্ছ যাও। আমি তো তোমাকে এ বিষয়ে বাধা দিতে পারব না। তবে তুমি একটা আমাকে উপকার করে দিয়ে যাও। তুমি যেভাবেই হোক, যেখান থেকে পারো এই ৫-৬ দিনের জন্য মানে যে কদিন তুমি থাকবে না, তুমি একটা লোক দেখে দিয়ে যাও। তার জন্য যদি তোমাকে মানে আমাকে যদি কিছু এক্সট্রা পয়সাও দিতে হয়, আমি দিয়ে দেবো। আমার কোনো অসুবিধে নেই। আর এমনিতে ওই মাসি যেটা পূর্ণিমাদি জানিয়েছে, এখনো ওনার বাড়িতে কাজ করে। তার না কোনো কামাই নেই। খুব শরীর খারাপ না হলে সে কামাই দেন। ইভেন সে পুজোর সময় প্রত্যেকটা দিন এসে একবেলা হলেও কাজ করে দিয়ে যায়। তো ওই মাসি বলল যে, "ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি।" তো অনেক খুঁজে পেতে ওই মাসি একটা মেয়েকে ঠিক করে। মেয়ে বলতে তার মোটামুটি ওই ৩০-৩৫ মতো বয়স। আর সেও আরকি অন্যান্য বাড়িতে কাজ করে, ওনার পরিচিত। তো বলেছে যে, "এই মেয়েটিকে আমি দিয়ে যাচ্ছি। মোটামুটি ও কাজকর্ম ভালো পরিষ্কার কাজকর্মই করে। আর ওকে একটু কিছু বলে দিও। আর বিশেষ কিছু ওকে টাকার আ মানে একটা খুবই নমিনাল অ্যামাউন্টই বলে ৫ দিনের ৬ দিনের জন্য।" তো পূর্ণিমাদি এক বাক্যে রাজি হয়ে যায়। বলে যে, "ঠিক আছে।" এবার ওই মাসি যখন এই মেয়েটিকে ওই কদিনের জন্য ঠিক করে দিয়ে গেল, তো পূর্ণিমাদি একটু মানে বেশ নিশ্চিন্ত হলো যে ঠিক আছে, যাই হোক, আমার মাসি না হোক, অন্য একজন এসে তো কাজ করে দিয়ে যাবে। আর ওনার মতো না হলেও কিছু না হলেও কিছু তো অনেকটাই সাপোর্ট হবে। তো পূর্ণিমাদি বেশ নিশ্চিন্ত বোধ করলেন। এইবারে পূর্ণিমাদি দেখলেন যেদিন ১ম দিন মেয়েটা এলো, মেয়েটা এমনি শাড়ি পরে যেরকম আরকি আসে সেরকমই শাড়ি-টাড়ি পরে এসছে এবং কাজ ভীষণ ফাস্ট কাজ করতে পারে। মানে উনার মাসি যেমন খুব ধরে, ধরে কাজ করে। কিন্তু এই মেয়েটি তো মেয়েটি আরকি খুব তাড়াতাড়ি কাজ করে। বয়সটা কম, তো ভালো কাজ করে এবং যা বলে মোটামুটি করে দেয়। কিন্তু মেয়েটা মানে কিছু একটা ওকে বললে ও কিন্তু মানে ঝগড়া করে না। কিন্তু কথার পিঠে ও কথা বলে দেয়। এটা হচ্ছে মেয়েটার স্বভাব। এবার ১ম দিন এসেছে। ১ম দিন এসে মেয়েটা খুব স্পষ্ট বলে দিয়েছে যে, "আমি এই কাজ করব, এইভাবে কাজ করব।" তো পূর্ণিমাদি বলেছে, "ঠিক আছে।" এবার পূর্ণিমাদির যে বাড়ি, সে বাড়িটা হচ্ছে দোতলা। এবার একতলার পিছনের দিকে একটা কল আছে বড়। এবার ওনার যে মাসি কাজ করে, সেই মাসি কি করে রান্নাঘরের বেসিনে বাসন মাজে। এবার যেহেতু ওনার বাড়িতে লোকজন আসছে তার আগের দিন পূর্ণিমাদি একটু বেশি মানে বাসন-কোসন বার করে রেখেছে যেহেতু আরো ৫ জন এক্সট্রা আসছে। তো মেয়েটা বলল যে, "দেখুন, আমি এই বাসনগুলো সবই মেজে দিচ্ছি। কিন্তু আপনাদের তো বাইরের দিকে অনেকটা জায়গা রয়েছে বা একটা কলও রয়েছে। তো আমার না কলে বাসন মাজতে সুবিধে।" তো পূর্ণিমাদি বলেছে, "ঠিক আছে, তুমি যদি বাসনগুলো ঘর থেকে বের করে নিয়ে বাইরে মেজে-ঠেজে আবার ঢুকিয়ে দিতে পারো তাহলে আমার কি সমস্যা?" তো মেয়েটা বলল, "ঠিক আছে।" তো ওই এক বড় গামলা বাসন একবারে মেয়েটার বাইরে নিয়ে চলে যায়। এবার পূর্ণিমাদি নতুন লোক তো একটু চোখে, চোখে রাখছে, একটু খেয়াল রাখছে। পূর্ণিমাদি দেখছে মেয়েটা কন্টিনিউয়াস ওই কলপাড়ে বসে বাসন মাজছে। আর মানে কারোর উপরে হয়তো খুব রাগ হয়েছে বা কিছু হয়েছে মানে বিড়বিড় করে বিভিন্ন কথা বলছে। এবং কিছু, কিছু কথা যেহেতু একটু জোরে বলছে তো শোনা যাচ্ছে। মানে কারোকে আমরা বলি না যে গাল পারলে যেরকম হয়, তো সেরকম খুব বকবক করছে, কাউকে গাল পারছে এরকম। এবার এইটা না পূর্ণিমাদির একটু বিরক্ত লাগে। যে আবার কি বাড়ির বাইরে বাসন মাজছে ঠিক আছে। মেয়েটার কাজও ভালো। ভালো করে ধুচ্ছে, সময় নিয়ে বাসন মাজছে ঠিক আছে। কিন্তু এইরকম বকবক করে মেয়েটা কাজ করে। একটু বিরক্ত লাগে। যাই হোক, তো এসেছে, এসে ঘর-টর তাড়াতাড়ি মুছেছে। মুছে-টুছে বলছে, "আর কি কাজ আছে?" তো পূর্ণিমাদি বলেছে, "এই সবজিগুলো কেটে দিতে হবে, একটু মসলা বেটে দিতে হবে,
আর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে জাস্ট ওয়াশিং মেশিনে ফেলতে হবে। তো মেয়েটা তাড়াতাড়ি করে সব যা বলেছে করে চলে গেছে। এবার নেক্সট দিন এসছে, নেক্সট দিনও এসে ও বলেছে বাইরে বাসন মাজবে। এবং নেক্সট দিন সকালবেলা ওনার শ্বশুর শাশুড়ি, খুড়শ্বশুর শাশুড়ি, পিসি সবাই চলে এসছে। তো সকালবেলা মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে, বাসনও হয়েছে। তো মেয়েটা মানে একেকজন হয় না যে বাসন বেশি হলে একটু বিরক্ত হয়, মেয়েটা সেরকম কিছু নেই। মেয়েটা আরো জিজ্ঞেস করে করে নিয়ে গেছে বাসন, যে আর কিছু বাসন আছে কিনা, দাও আমি মেজে দিই। তো এটা বেশ পূর্ণিমাদির ভালো লাগে। কিন্তু সেম জিনিস, ও আবার কলপারে বাসন মাজছে, আর কাউকে খুব রাগ, মানে কারোর উপর হয়তো খুব রাগ হয়েছে, আর ওরকম করে আস্ফালন করছে আর গাল দিচ্ছে এরকম টাইপের। এবার পূর্ণিমা দিন একটু বিরক্ত লাগে এবং ভাবে যে বাড়িতে বয়স্ক লোকজন এসছে, তারাই বা কি ভাববে। তো পূর্ণিমাদি ভাবলো যে ঠিক আছে, মেয়েটার ঘরঠর মোছা হোক, ওখানে একবার বলবো যে এরকম করে বকবক না করতে, এটা ভালো দেখায় না। তো সেই রকম ভাবা সেরকম কাজ। পূর্ণিমাদি ওই মেয়েটিকে বলেছে কাজকর্ম হয়ে যাওয়ার পর, যাচ্ছা তুমি কলপারে বসে এত কি বকবক করো, এটা না খুব একটা ভালো দেখায় না। কারণ দেখো আমরা থাকলে একরকম, আমার তো শ্বশুর শাশুড়ি এসছে, শ্বশুর শাশুড়ি এসে এত পুরনো দিনের লোক, এরা হয়তো ভাববে যে তুমি বাসন বেশি হয়েছে বলে হয়তো এরকম করছো বা কিছু। তো মেয়েটা তখন না মানে একটু বিরক্ত হয়, বলছে যে দূর, আমি বকবক করছি তা আপনার বাড়ির লোকের কি আছে, আর ওনারা কেন শুধু শুধু ভাবতে যাবে। আর যদি কিছু ভাবে বলবেন আমাকে সরাসরি বলতে, আমি ওনাদেরকে বলে দেবো যে আমি আপনাদের বাড়িতে আমি দুদিন হয়েছে কাজ করছি, আমি পয়সা পাবো, কাজ করব, চলে যাব। আমি আপনাদের হয়ে কেন কথা বলবো, বা আপনাদেরকে কেন আমি খারাপ কথা বলতে যাব, আমার তো কোনো কিছু নেই। তো তখন পূর্ণিমাদি দেখছে যে মেয়েটা একটু বিরক্ত হচ্ছে। তো পূর্ণিমা বলছে না না ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু তোমার কি কারোর উপরে কোনো রাগ হয়েছে বা কারোর সাথে কি তোমার ঝগড়াঝাটি হয়েছে? তো তখন ওই মেয়েটা বলছে সে তো আছেই, কিন্তু সে আর আপনি শুনে কি করবেন বলুন, আমার মতো এরকম যদি পরিস্থিতিতে আপনি পড়তেন, দেখতেন গা জ্বলে যেত আপনার। তাই আর কি করব, একটু বকবক করি। যাই হোক, আর কোনো কাজ থাকলে বলুন, নাহলে আমি বাড়ি যাচ্ছি। তো পূর্ণিমাদি বলল না আর কোনো কাজ নেই, তুমি বাড়ি যাও। এবার তো পূর্ণিমাদি মনে মনে ভাবছে যে ব্যাপারটা কি, মেয়েটা এমনিতে ভালো, কাজকর্ম করে, কোনো ফাঁকি নেই। তো ওনার তারপর আর কাজে কর্মের মধ্যে ওনার মাথায় আর ওসব কিছু থাকলো না। কিন্তু একটা জিনিস পূর্ণিমাদি মনে মনে ভাবলো যে দেখি তো মেয়েটা আবার এরকম করে কিনা। এবং তৃতীয় দিন যখন মেয়েটা আসে, দেখছে সেম ওরকম একজনেরকে ওরকম মানে কারোর উদ্দেশ্যে খুব আর কি বকবক করছে আর খুব বাজে বাজে বলছে। এবার না পূর্ণিমাদি ভাবলো যে না, এই মেয়েটার এই ব্যাপারটা তো ঠিক না। আর ওনার কাজের মাসি সবই ভালো, কিন্তু সে যদি কোনো কারণে দেশের বাড়ি যায়, যদি বলে আমি 5 দিনের জন্য যাচ্ছি কি 6 দিনের জন্য যাচ্ছি, সেটা কোনোদিনই 5-6 দিনে সীমাবদ্ধ থাকে না, সেটা অবভিয়াসলি 10-12 দিন হয়েই যায়। এবার এক্ষেত্রেও তাই হলো। তো মানে হবে যে সেটা পূর্ণিমাদি একদম জানতো। তো ভাবছে যে এরকম 10-12 দিনের জন্য যদি এই মেয়েটা এখানে কাজ করে, তাহলে এরকম রোজ মেয়েটা এরকম করবে, এরকম বকবক করবে। তো ভাবলো যে ঠিক আছে, মেয়েটার থেকে একটুখানি জানতে হবে যে কি এমন ওর সাথে হয়েছে যে ওর এত রাগ। তো পূর্ণিমাদি ভাবলো যে ঠিক আছে। তো আবার কাজকর্ম হয়েছে, তো পূর্ণিমাদি কি করতো, মেয়েটাকে মানে সকালবেলার আর কি যা জলখাবার হতো মেয়েটাকে দিত। আর মেয়েটা সেরকম একটা খেতে চাইতো না, কিন্তু পূর্ণিমাদির খুব খারাপ লাগতো যে মেয়েটা সারাদিন খাটে, খুব রোগা, তো একটু তো মানুষকে দেয়া উচিত। আর ওনার যে মাসি ছিল, সেই মাসি আহ, সকালের খাবারটা খেত না ওনাদের বাড়িতে। তার কারণ হচ্ছে উনি খুব সকাল সকাল একটা বাড়িতে যেত কাজ করতে, সেখান থেকে ব্রেকফাস্টটা করে আসতো। তো সেই জন্য পূর্ণিমাদির বাড়িতে কিন্তু ওনার মাসি কিছু খাবার খেত না। কিন্তু এই মেয়েটা যেহেতু প্রথম এনার বাড়িতেই কাজ করতে আসে, তো পূর্ণিমাদির একটু মায়া হয় এবং ওকে বলে, মেয়েটা খেতে চায় না কিন্তু জোর করে দেয়। আর মেয়েটা তখন না মানে খুব মায়া ভরে বলে, এই যে তুমি আমাকে জোর করে খাওয়াচ্ছ, তোমার খাবারগুলো তো আমার পেটে যাচ্ছে, নষ্ট হচ্ছে, কিন্তু এই কাজটা না আজকাল কেউ করে না। এই যে তুমি আমাকে রুটি দিচ্ছ, তরকারি দিচ্ছ, লুচি দিচ্ছ, এগুলোরও তো একটা দাম আছে। দোকানে যদি আমি এটাই খেতে চাই 30-40 টাকা দাম হবে। তো পূর্ণিমা দিন না খুব ভালো লাগতো মেয়েটার কথাগুলো, কিন্তু একটা জিনিস খারাপ লাগতো, সেটা হচ্ছে ওই বকবক করা। তো পূর্ণিমাদি একদিন ওকে বলছে যে আচ্ছা তোমার তো সব এত কিছু ভালো, তুমি এত ভালো একটা মেয়ে, এত ভালো কাজ করো, তো একটু
তুমি মানে যার উপরে তোমার রাগ আছে, তোমার এত রাগ যে তুমি সকাল সকাল এখানে কাজে আসো, এত বকবক করো, কি ব্যাপার একটু বলবে? তো ওই মেয়েটা বলছে, যদি আপনি শোনেন না, আমি যেরকম বকবক করছি আপনারও সেরকমই বকবক করতে ইচ্ছে করবে। কিন্তু আমি এখন বকবক করি ঠিকই, কিন্তু আমার রাগ মেটানোর জন্য, মানে গায়ের ঝাল মেটানোর জন্য আমি যা করার করে দিয়েছি। এখন আমি বকবক করি, আর রোজ ওদের ওই অবস্থায় দেখে আমার খুব ভালো লাগে। এমন প্রতিশোধ নিয়েছি। তো পূর্ণিমাদি ভাবছে এসব কি বলছে, মেয়েটা মাঝে মধ্যে একটু বেশি কথা বলে। তো ভাবছে এসব আবার কি কথা। তো পূর্ণিমাদি বলছে, কি ব্যাপার? বলছে, আজকে বৌদি সময় নেই, অন্য বাড়িতে যাওয়ার তাড়া আছে, তো কাল বলবো, কাল আমার অন্য বাড়িতে ছুটি আছে, কাল তোমাকে বলবো। এবার ওই যে মেয়েটা বলেছে যে কাল বলবো, পূর্ণিমাদির মাথায় ওইটা ঘুরতে থাকছে, সে যে কি ব্যাপার আছে মেয়েটার থেকে শুনবে। তো পরের দিন এসছে যথারীতি, মেয়েটা কাজকর্ম ভালো করেছে। তো পূর্ণিমাদি বলছে যে, কি ব্যাপার, তুমি আমাকে কালকে বলেছিলে বলবে, আর তুমি যবে থেকে বলেছো বলবে, দেখো এদিকে বিয়ে বাড়ির গোছগাছ করছি, বিয়ে বাড়ি যাবো, কিন্তু আমার না মনে খালি তোমার এই ঘটনাটা শোনার খুব ইচ্ছে হচ্ছে, যে কি এমন ঘটনা ঘটেছে এবং তুমি কি এমন প্রতিশোধ নিয়েছো, একটু বলো না। তো তখন মেয়েটা প্রথমে শুরু করছে এই বলে যে, দেখুন আপনারা তো ভদ্রলোকের বাড়ি, আপনারা হয়তো এগুলো বুঝবেন না, কিন্তু আমাদের মতো যারা একটু ছোট লোক বাড়ি, তাদের না এই সমস্যা প্রচুর। তো বলছে, কি সমস্যা? বলছে, আর বলবেন না বৌদি, আমার বরটা এমনিতে ভালোই ছিল, ভ্যান ট্যান চালাতো, নিজস্ব ৩-৪টে ভ্যান হয়েছিল, সব নিয়ে আমাদের সংসার মোটামুটি ভালোই চলছিল। হঠাৎ করে একটা ওর বন্ধু, কোন কালের না বন্ধু, আমি কোনোদিনও দেখিও নি চিনিও নি, সে আমরা যেখানে ভাড়া থাকি তার পাশে এসে ভাড়া ওঠে। তো বলছে যে, পূর্ণিমাদি বলছে, এটা তো ভালো কথা, এর মধ্যে কি খারাপ আছে? তো বলছে, বৌদি শোনেন না আগে, ভালো কথা তো সে বুঝলাম। বলছে, আমার বর সে একদিন আমাকে মাংস এনে বলছে যে ওদেরকে মাংস রান্না করে দিয়ে আসো। আমিও মাংস রান্না করে ভালো মতো দিয়ে এলাম। এবারে ওর, মানে এই যে কাজের মেয়েটি, তার বর মাঝে মধ্যে আর কি একটু নেশাভান করতো, কিন্তু রোজ রোজ করতো না, বা পয়সা কম আছে সে নেশাভান করছে সেরকমও নয়। এবারে ওদের পাশে, যে ওরা যেখানে আর কি ভাড়া থাকে, তার পাশের ঘরে যে ওর বরের যে বন্ধু ভাড়া থাকতে এলো, তো সে আবার কি করেছে, সে আবার সেরকম কোনো কাজকর্ম করতো না। এদিকে আবার ওর বরের যেহেতু ২-৩টে তখন ভ্যান হয়ে গেছে, তো ওর বর আবার ভালো মানুষই হয়ে তার একটা ভ্যান দিয়ে বলেছে, তুই এই ভ্যানটা চালা, যা হয় আমাকে ভাড়া দিবি। সেও ভ্যান নিয়ে নিয়ে করছে, কাজ করছে। কিন্তু ওর বরকে যখন দিনের টাকা দেওয়ার সময় আসছে, তখন সে বলছে ভ্যান চলেনি, ভ্যানকে দিয়ে কাজে লাগানো যায়নি। কিন্তু তার ভ্যান কিন্তু সে ব্যবহার করছে, সেটা থেকে পয়সা রোজগার হচ্ছে, কিন্তু ওর বরকে কোনো টাকা পয়সা দিচ্ছে না। এবার ওর বরও ভেবেছে যে সত্যি হয়তো ভ্যান চলছে না, কারণ ওর বরও সকাল সকাল নিজে ভ্যান নিয়ে বেরিয়ে যায়। কিন্তু এই বিষয়টা মেয়েটা লক্ষ্য করে। এইবারে বলে না, মানে উনি আর কি বলছে, ওই মেয়েটা আর কি বলেছে যে, আমার বরটা এমনিতে ভালো সাদাসিধে মানুষ, আর ওকে যদি, মানে যা হয় আর কি সব ফ্যামিলিতে, মানে ওই একটুখানি নেশাভান করিয়ে দিলে যেটুকু যা মনে হয়তো কোনো প্রশ্ন থাকলো যে সত্যি কি ওর ভ্যানটা কাজে লাগেনি নাকি আমাকে পয়সাটা দিচ্ছে না, এইগুলো সব মাথা থেকে বেরিয়ে যায়। এবার ওর বরের ক্ষেত্রে সেটাই হলো। আর ওই যে ওর বরের যে বন্ধু ছিল আর বন্ধুর যে বউ, তারা কি করতো, তারা মাঝে মধ্যেই ওই নেশার জিনিস নিয়ে আসতো, মদ জাতীয় জিনিস আর কি। তো সেগুলো এনে ওর বরকে খাওয়াতো। আর ওর বর কি করতো, ওই কথায় কথায় পুরো আকণ্ঠ পান করে সে ঘরে ঢুকতো। এবার আস্তে আস্তে ওর সাথে ওর বরের এ নিয়ে ঝামেলা হওয়া শুরু হলো। বলছে, তুমি তো আগে এরকম করতে না, তুমি এখন কেন এরকম করছো? তো এই নিয়ে নাকি ওর সাথে ওর বরের খুব আর কি একটা ঝামেলা ঝগড়া শুরু হলো, যেটা এর আগে কখনো হয়নি। মানে বলছে, ওর বর খেত, কিন্তু হয়তো কোনো অনুষ্ঠান হলো খেলো, পাড়ায় হয়তো কিছু একটা হয়েছে অনুষ্ঠান, সেখানে খেলো, এইটুকু। এবার এদিকে কি হলো, ওর বরও সারা রাত হয়তো ওরকম মদ খেয়ে পড়ে আছে কোথাও, এদিকে সকালবেলা সে ভ্যান নিয়ে বেরোয়নি। এবার আস্তে আস্তে ওদেরও অর্থনৈতিক অবস্থাটা আরেকটু খারাপ হয়ে গেল। এবং প্রথম দিকে এই মেয়েটি বুঝতে পারে না যে ওর বর কেন এরকম করছে, কিন্তু তারপরেও কিন্তু একদম হাতে নাতে ধরে ফেলে ওর বরের সেই বন্ধু এবং তার বউ, তারা ওই ভ্যান নিয়ে রীতিমতো সে ভ্যান চালিয়ে পয়সা রোজগার করছে, কিন্তু ওর বরকে কোনো টাকা দেয় না। আর এরকম
প্রায় প্রত্যেক দিনই ওর বরকে ওদের ওখানে একটা জায়গা ছিল, তো সেইখানে নিয়ে গিয়ে মদ খাওয়াতো। এবার একদিন এই মেয়েটা গিয়ে খুব ঝগড়া করে আসে এবং বলে যে, "তুমি ভ্যান দাও, ভ্যানের চাবি নিয়ে চলে আসে।" এবার এতে না ওদের আরো রাগ হয়ে যায় যে এর বউ তো বুঝতে পেরে গেছে। এবার কি করে, ওরা রেগে গিয়ে এই মেয়েটার বরকে ওর বউয়ের বিরুদ্ধে অনেক উল্টোপাল্টা কথা বলে দেয় এবং যথারীতি সেই কথাগুলো মেয়েটার কানেও আসে। এবার ও ভাবছে আমি কি করব? মানে এটা আর কি বছর দেড়েক আগেরকার কথা। আচ্ছা, এখানে বলে রাখি এই মেয়েটার দেশের বাড়িও হচ্ছে মুর্শিদাবাদ। এবার ও তো ভাবছে এইরকম ভাবে তো চলা যায় না। আমার বরের রোজগারপাতি খারাপ হয়ে যাচ্ছে। যে মানুষটা হয়তো মাসে ১ বার কি ২ বার নেশা করত, সে আজকাল রোজ নেশা করছে, নিজে কাজ করছে। আর ওদের ভ্যান আবার ওর বর ওর থেকে বলে কয়ে ঝগড়াঝাটি করে চাবি নিয়ে ওদেরকে দিয়ে এসছে। তো দেখছে এটা তো ঠিক না। এইবার ও তখন মুর্শিদাবাদে একজনের কাছে যায় এবং গিয়ে সেখানে ওর একজন নাকি পরিচিত ছিল। তো সেই পরিচিতকে বলে যে, "আমার সংসারের এই অবস্থা এবং সংসারের এই অবস্থার জন্য এরা দায়ী।" তো ও তখন কি করে, সে বলেছে যে, "একটা উপায় আছে কিন্তু যদি তুমি করতে পারো তবেই কিন্তু এটা মানে তার প্রতিকার হবে। নাহলে কিন্তু আমি এর প্রতিকার করতে পারব না যতক্ষণ না তোমার বর নিজে থেকে বুঝতে পারছে।" তো বলেছে, "হ্যাঁ, আমি আমার সংসার বাঁচানোর জন্য সবকিছু করতে পারি।" তো তখন নাকি ওকে একটা মরা পায়রার মানে বলেছে মরা পায়রা জোগাড় করতে এবং সেই পায়রার যত পালক আছে সেগুলো খুলে নিয়ে আসতে। মানে পায়রাটা মৃত অবস্থাতেই পেতে হবে। যাই হোক, তো অনেক খোঁজাখুঁজির পর গ্রামের দিকের জায়গা তো সেখানে ওরকম একটা মরা পায়রা কেউ জোগাড় করেছিল এবং সেই পায়রার যত পালক ছিল সেগুলো নিয়ে আসে এবং সেই পালককে মন্ত্রপুত করে আরো কিছু জিনিস দিয়ে ওটাকে পুড়িয়ে সেটার একটা ছাই তৈরি করে এবং ওকে নাকি দিয়ে বলেছিল যে, "তুমি এই ছাইটা যদি অমাবস্যার তিথিতে যে দুজন এরকম করেছে তাদেরকে যদি তুমি দিতে পারো তাহলে মানে তোমার স্বামীর উপরে ওদের যে একটা বশীকরণ আছে সেটা তো কেটে যাবেই। উল্টে ওরা কিন্তু ওদের প্রাপ্ত কর্মের শাস্তি পাবে।" এবং এখানে একটাই মানে কন্ডিশন বলা যেতে পারে। সেটা হচ্ছে যে এই জিনিসটা যদি কেউ শুধু করে মানে কারোর ধরুন কোনো দোষ নেই, তার সাথে করল, তাহলে কিন্তু এই জিনিসটা আবার উল্টো যে করবে তার উপরেই কিন্তু কুপ্রভাব ফেলতে পারে। এইবারে ওই জিনিসটা নিয়ে মেয়েটা কি করে, মুর্শিদাবাদ থেকে ট্রেনে করে ওর যেখানে আর কি থাকে সেখানেও চলে আসে বাড়িতে এবং ও বেশ মনে একটু নিশ্চিন্ত থাকে যে এই জিনিসটা যদি আমি কোনোভাবে ওদেরকে খাইয়ে দিতে পারি তাহলে আমি যেটা চাইছি সেটা হয়ে যাবে। যাই হোক, এরকম চিন্তাভাবনা ও করে বাড়ি আসে এবং বাড়ি আসার পরে ও যখন জিনিসটা একটা ব্যাগের মধ্যে একটা প্লাস্টিকে করে রেখেছিল, তো ও যখন জিনিসটাকে বার করতে যাবে তখন ও আবিষ্কার করে যে ব্যাগে ওই জিনিসটা নেই এবং ও তন্ন করে নাকি ব্যাগটা খোঁজে এবং ও বুঝতে পারে ও যে মুর্শিদাবাদ থেকে ট্রেনে আসছিল সেই সময় কিন্তু কোনোভাবে হয়তো ব্যাগ থেকে ওই প্লাস্টিকের থলিটা পড়ে গেছে। এবার ও যেটা বলেছে পূর্ণিমাদিকে যে, "বিশ্বাস করবে না বৌদি, সেদিন আমি নিজেকে এত গালি দিয়েছি যে আমি আমার সংসারটাকে ঠিক করার জন্য যে এতদূর গেলাম, সেখানে গিয়ে এইটা করে আনলাম, আমি সেই জিনিসটা বাড়ি অব্দি আনতে পারলাম না। দিয়ে কাজ হতো কি হতো না সেটা পরের কথা। আমি এত অপদার্থ।" মানে ও নিজের উপরে ভীষণ রাগ ধরে। যাই হোক, এবার ও তখন ভাবলো যাক গিয়ে পড়ে গেছে, আবার পরে না হয় দেখা যাবে, গিয়ে করিয়ে আনবো। এবার ওর যেহেতু বাচ্চা রয়েছে, তো বাচ্চাদের কিছু একটা জিনিসের প্রয়োজনের জন্য ওর বরের থেকে টাকা চায় এবং ওর বর যথারীতি, যেটা একেবারেই করে না মানে করতো না কখনো, ওর বর পরিষ্কার বলে আমার কাছে টাকা নেই এবং টাকা দিতে অস্বীকার করে সে ঘর থেকে বেরিয়ে যায়। এবার ওর তো খুব রাগ হয়ে গেছে এবং দেখছে যে ও বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই বর-বউটাও পাশের ঘর থেকে মানে ওর বরের যে বন্ধু তারাও বেরিয়েছে। এবার সেদিন ওর রাগে একেবারে ফেটে গেছে। ও তো বুঝতে পেরেছে যে ওকে আবার ওরকম নেশাভান করাবে। তো ওর বউটাকে বলেছে যে, "এই তুমি কোথায় যাচ্ছ? এরা দুজন না হয় বেরোচ্ছে, তুমি কোথায় যাচ্ছ?" তখন বলছে, "না, আমি তো অমুক একটা বাড়িতে রাতের বেলা ওদের রুটি তরকারি করে দিয়ে আসি, আমি সেখানে যাচ্ছি।" মানে ওরা না মুখের উপর খুব ভালো কথা বলতো এই মেয়েটার সাথে। তো আর কিছু বলতে পারেনি।
এবারে ওর বর যখন বাড়ি এসছে তখন প্রায় ওই 10টা বাজে রাত, এবং দেখে এসে যে একদম সেম জিনিস আকন্ঠ পান করেছে এবং ওই মদ্যপান করে সে এসে ঘরে মাতলামি করছে, যেটা ওর বর কখনোই করতো না। এবার ও তো খুব রেগেছিল সন্ধ্যে থেকেই, একে মন খারাপ, জিনিসটা হারিয়ে গেছে, এবং ওর বরকে বলে যে তুমি ঘরে একটা টাকা না দিয়ে তুমি এই টাকা দিয়ে তুমি বাইরে থেকে এরকম নেশা ভান করে এসছো। এবং ওর বর তখন মানে ওর সাথে বাজে ব্যবহার করে, ওকে বলে আমার টাকা আমি যা করেছি করেছি, তোমাকে কেন বলতে যাবো, এরকম নানান কথাবার্তা বলতে থাকে। এবং এই নিয়ে ওর সাথে ওর বরের তুমুল অশান্তি হয়, এবং অশান্তিতে ও ঘর থেকে বেরিয়ে চলে যায় মেয়েটা। এবারে ওদের বাড়ির পাশে মানে কিছুটা দূর গিয়ে একটা মায়ের মন্দির ছিল, এবং সেই মায়ের মন্দিরে আরতি থারতিও 9টা নাগাদ মন্দির বন্ধ হয়ে যেত। এবার ও 10টা সাড়ে 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে, মানে ওর প্রচন্ড রাগ অভিমান হয়েছে, আর ও মানে খুব ঠোঁটকাটা তো, মানে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দেয়। এবার ওর তো খুব রাগ ধরছে যে কি এমন হয়ে গেল আমার সংসারে, যে আমার বর তো এরকম ছিল না, এরকম খারাপ হয়ে গেল কি করে, আর আমি একটা জিনিস এত দূর থেকে আনার চেষ্টা করলাম সেটাও আমার ব্যাগ থেকে পড়ে গেল, এই আমার ভাগ্যে ছিল। এই বলে ও কি করে, ওই মায়ের মন্দিরের সামনে যে দেয়াল ছিল, দালান মতো ছিল, সেই দেয়ালের ঘেঁষে ওই দালান ঘেঁষেও বসে পড়ে, এবং বসে সেখানে খুব কান্নাকাটি করতে থাকে, এবং নিজের অদৃষ্টকে, ভগবানকে, নিজের ভাগ্যকে ও দুষতে থাকে যে এরকম কেন হলো। মানে ওরা খুব গরিব ছিল ঠিকই, কিন্তু ওদের সংসারে একটা শান্তি ছিল, এরকম ছিল না কোনোদিনই। এবং এরকম যে হঠাৎ করে ওর বরের বন্ধু ভাড়া আসার পরে যে এরকম হবে সেটা ও স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারে না। আর ওর বর যাই হোক ভালো মানুষ ছিল, ওর সাথে ভালোভাবে কথা বলতো, সংসারে যেরকম সাংসারিক যেরকম মানুষজন হয় সেরকমই ছিল। তো এই হঠাৎ পরিবর্তনটা না মেয়েটা মেনে নিতে পারেনি। যাই হোক, তো ওখানে ও রাত 1টা 1:30 অবধি থাকে, এবং তারপরে ওর হঠাৎ করেই ওর শরীরটা খুব ভারী হয়ে যায়, ভীষণ ভারী হয়ে যায়। এবার ওর শরীর ভারী হয়ে যাওয়ার পরে ওর মাথার মধ্যেটা না কিরকম একটা করে ওঠে হঠাৎ করেই, কোনোখানে কিছু নেই কিন্তু। এবং ও দেখতে পায় যে ওর বর ওরকম টোলে টোলে হাঁটছে এবং ওকে খুঁজতে বেরিয়েছে, সেটাও দেখতে পায়। এবং ও তখন ওখান থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে, ওই বন্ধ দরজায় মাকে প্রণাম করে ও বেরিয়ে যায়। এবং বেরিয়ে গিয়ে কিছু দূর গিয়ে ও দেখতে পায় ওর বর আছে, এবং ও ঘরে ঢুকে যায়। এবার ওর বর তো প্রথমে কিছুক্ষণ চুপচাপ ছিল, তারপরে বলছে যে তুমি তো কখন এরকম বেরিয়ে যেতে না, তুমি কেন সংসারের থেকে বেরিয়ে গেলে এরকম রাত দুপুরে, আমাকে তোমাকে খুঁজতে যেতে হলো, ছেলেমেয়েরা রয়েছে ঘরে। এবার না ওর হঠাৎ যে কি হলো ও নিজেও জানে না, মানে এগুলো না ও তার মানে ওর কিছু কিছু মনে আছে, বাকিটাও ওর বরের থেকে পরে শুনেছিল যে ও নাকি প্রচন্ড রেগে যায়, এবং রেগে গিয়ে ও বরাবরই একটু মানে রোগা পাতলার শরীর, সেই রোগা পাতলা শরীরে ও এক হাতে পুরো খাটটা তুলে ফেলে, এবং ঘরের খাট তুলে ফেলে একদিক থেকে ওদিকে করে দেয়, এবং ওর ছেলেমেয়েরা ওটা দেখে ভয় পেয়ে যায় যে হঠাৎ করে হলোটা কি, গায়ে এত জোর কি করে চলে এলো। এবং ও তখন রান্নাঘরের যে বড় বড় যে জিনিসপত্রগুলো, ভারী ভারী যেগুলো দু হাতেও ওর পক্ষে তোলা সম্ভব নয়, ওর বরের পক্ষেও একা তোলা সম্ভব নয়, সেই সমস্ত জিনিসও একা হাতে চাগিয়ে দেয়। এবং ওর বরকে বলে যে তুমি যদি কাল থেকে ওর সাথে মিশেছো, বা ওর সাথে তুমি এই ধর নেশাভান করতে গেছো, তাহলে কিন্তু তুমি এর থেকেও খারাপ রূপ আমার দেখবে। এবং এই বলে ও মানে ঘরে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করতে থাকে। এবং যেহেতু ওরা যেখানে ভাড়া থাকতো সেগুলো সব পাশাপাশি খুব ঘিঞ্জি বাড়ি ছিল, বাকি লোকজনও রাতের বেলা ঘুম ভেঙে যায়, তারা উঠে আসে। এবং তার পাশাপাশি ওদের পাশে যে ওদের বরের যে বন্ধু আর বন্ধুর বউ থাকতো, তারাও বেরিয়ে এসছে। এবার ওদেরকে দেখে ওরা যখন ওদের মাঝখানে কথা বলতে এসছে, তখন ও গেছে আরো রেগে। ও তখন নাকি এক হাতে গলা ধরে ওর সেই যে বন্ধু ছিল, ওর বরের বন্ধু, তারপর গলা ধরে নাকি মাটি থেকে প্রায় 1.5-2 ফুট উঁচুতে তুলে দিয়েছিল। মানে ওইরকম মানে অসুরিক শক্তি যে মেয়েটার গায়ে কি করে এলো কেউ জানে না, এবং ওখানকার সমস্ত লোক সাক্ষী আছে। ও এক হাতে তুলে দেয় এবং বলে যে তুই সত্যি করে বল, এই যে তুই আমার বরের ভ্যানটা নিয়ে চালাস, এখান থেকে তোর তোর রোজগার হয়, তুই 1 পয়সা না দিয়ে তুই মিথ্যে কথা কেন বলিস। এবং আশেপাশের লোক না প্রথমে খুব হম্বিতম্বি করে, কিন্তু যখন দেখছে যে একটা ওরকম রোগাপটকা মেয়ে সেরকম এক হাতে গলা ধরে একটা পুরুষ মানুষকে তুলে দিচ্ছে, সেই দেখে না ভয় আর কেউ এগোয় না। এবং ওর বউটা তখন এত ভয় পেয়ে গেছে, সে তখন স্বীকার করে যে হ্যাঁ আমরা মিথ্যে বলেছি,
আমাদের ভ্যান থেকে রোজগার হতো, এবং এটা ওর বর শুনেছে। এবং ও তখন এত রেগে গেছে, ওর বউটাকেও কি করেছে আরেক হাতে ওরকম চুলের মুঠি ধরে গলায় এক হাতে ওরকম তুলে দিয়েছে মাটি থেকে ১-২ ফুট উঁচুতে। এবং এই দেখে আশেপাশের লোকেরা ভয়ে কাঁটা। এবং ওরা, যারা এতদিন ধরে ওর বরকে নেশাভান করিয়ে ভুলভাল বুঝিয়ে ওর বউয়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে কান ভারী করেছিল, তারা মানে এবার প্রাণ ভিক্ষে চাইছে। বুঝতে পারছে যে এ সবকিছু করে দিতে পারে। এবং ওরাও অবাক হয়ে গেছে যে একা এর পক্ষের গায়ে এত জোর এলো কি করে। এবং সমস্ত দোষ ওরা নিজেরা স্বীকার করে, এবং তারপরেই কিন্তু ও ওদেরকে মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এবং সেটাও আশেপাশের লোকেরা সাক্ষী আছে, ওর মনে নেই কিন্তু আশেপাশের লোকেরা ওকে বলে। এবং তারপর থেকে পরের দিনই ওরা ওখান থেকে কিন্তু বলে যে আমরা ২ দিনের মধ্যে এখান থেকে ভাড়া উঠে চলে যাবো। মানে এই মেয়েটাই বলেছিল যে তোদের কিন্তু ভাড়া উঠে চলে যেতে হবে, তোরা এখানে থাকতে পারবি না। এবং ওর বরও খুব ভয় পেয়ে যায়, মেয়েটার বর, যে হলোটা কি। এবং ওর বরেরও খারাপ লাগে যে আমি বন্ধুকে এত বিশ্বাস করেছিলাম, আজকে বন্ধু তো আমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে। এবং আজকের ডেটেও নাকি ওরা যেখানে থাকে, এই বরটা মানে ওর বরের যে বন্ধু, সে বিভিন্ন জায়গায় ছোটখাটো কাজ ২-৩ দিন করে বেড়ায়, কিন্তু কোনো কাজেই বেশি দিন টিকে থাকতে পারে না। এবং যাদের দেখবেন মানুষকে ঠকানোর একটা প্রবণতা থাকে, স্বভাব থাকে, তারা কিন্তু কখনোই খেটে সৎ পথে রোজগার করার মন মানসিকতা রাখে না। এবং এই জিনিসটা ও মানে ও খোঁজ খবর রাখে যে ওরা কেমন আছে না আছে, এবং রোজ ওদের উদ্দেশ্যেই কিন্তু ওই যে বললাম যে কলপারে বকবক করতো বাসন ধুতে এইটাই বলতো। বলছে, বিশ্বাস করো বৌদি, আমি জানি না সেদিন আমার রাতে কি হয়েছিল, কিন্তু যা হয়েছিল সেটা ওই মায়ের মন্দিরের সামনে যে আমি মাথা কুটেছিলাম, মাই হয়তো এই শক্তিটা আমায় দিয়ে দিয়েছিল। সেদিন যদি আমি এটা না করতাম, হয়তো আজও আমি এর থেকে খারাপ থাকতাম। তখন বলছে যে আমার বর ভালোই রোজগারপাতি করে, আমরা একটা জায়গায় জমি দেখেছি, জমি কিনবো, বাড়ি করব, ওরা ভালো আছে। এটাই এটাই ছিল পূর্ণিমাদির ঘটনা। এবারে চলে যাব সরাসরি দ্বিতীয় ঘটনায়, যে ঘটনাটা আপনাদের সকলের সামনে বলতে যাচ্ছেন প্রভাতী। এবং এই ঘটনাটা কিন্তু খুব হৃদয় বিদারক একটা ঘটনা। পুরোটা যখন আপনারা শুনবেন বুঝতে পারবেন। তো চলুন প্রভাতীর মুখ থেকে শুনে আসি আজকের দ্বিতীয় ঘটনাটি। হ্যালো বন্ধুরা, আপনারা সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। অনেকদিন পরে আমি আবার এলাম গল্প বলতে। এই গরমের দুপুরে কত কষ্ট, সারাদিন বেলা যেন ফুরোতেই যায় না, তাই না? যাই হোক, আমিও আমার গল্প বলছি। ভূত ভগবান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক দিন আগের কথা, আমি তখন অনেক ছোট। আপনাদের বলেছিলাম নিশ্চয়ই মনে আছে, আমার মামা বাড়ি শান্তিপুর। তা শান্তিপুরে আমার দিদিমার বাপের বাড়িও ছিল। এবার দিদিমার বাবা ছিলেন একজন উচ্চপদস্থ রেল কর্মচারী। তেনার মাঝে মধ্যেই বদলি হয়ে যেত। ধরুন, কখনো শান্তিপুর, কখনো ধানবাদ, কখনো বিহারের মধ্যেই আরো কোনো জায়গা, হ্যাঁ, এরকম করে করে, কখনো দক্ষিণবঙ্গের দিকে কোনো জায়গা, এরকম করে ওনার প্রায় বদলি হতো। এবার এক বছর তার মধ্যে বদলি হওয়ার জায়গা, স্থানটা পড়েছিল ধানবাদ থেকে কিছুটা দূরে, মানে এক গজ পাড়াগা। আর আজ থেকে 70 বছর আগে ধরুন, হ্যাঁ, তখন 70-80 বছর আগে কিরম ছিল? সেই সময় তো এত কোলাহল ছিল না, এত লাইট, এত জনবসতি, কোনো কিছুই ছিল না। খুবই শান্ত নিরিবিলি জায়গা। আর এমনিতেই রেল স্টেশনগুলো এমনিই শান্ত হয়। আর তখনকার দিনের সেই অজপাড়াগাঁয়ের রেল স্টেশন, বুঝতেই পারছেন, মনে হতো যেন সন্ধে হলে মনে হতো যেন খাঁ খাঁ করছে চারদিক, অন্ধকারই অন্ধকার। ইলেকট্রিক ছিল সেই স্টেশন চত্বরে, খুব একটা তখন ছিল না। স্ট্রিট লাইট জ্বলতো ঠিকই, সেও মিটমিট করে। যাই হোক, তা আমার দাদু বদলি হয়ে গেলেন ধানবাদ থেকে কিছুটা দূরে একটা গ্রামে। গ্রামটার নাম এখন আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, সেই গ্রামে বদলি হয়ে গেলেন। এবার বদলি হয়ে গেলেন মানেই তো, বদলি হওয়ার যেদিন থেকে তার চাকরি শুরু, তার তো 4-5 দিন আগে সেখানে তাকে যেতে হবে না? তা দাদু যথা সময়ে সেখানে চলে গেলেন। এবার চলে গেলেই তো হলো না, বাড়ি ঠিক করতে হবে। যাই হোক, তখন ছিল এরকম হোটেল ছিল না যে সেখানে বসে সুন্দর থাকা খাওয়ার সুন্দর সুব্যবস্থা থাকবে। তা
দাদু এক পান্থশালায় রাতটা কাটাবেন ঠিক করলেন। ট্রেন থেকে নেমে সেইখানে গিয়ে গরুর গাড়িতে গিয়ে সেই পান্থশালার কাছে সেই গরুর গাড়ির কোচোয়ানি নিয়ে গেল তাকে, যে এইখানে চলুন, এইখানে রাতটা কাটিয়ে দিয়ে কালকে খুঁজবেন বাড়িঘর। এবার পান্থশালায় যে দুজন ভদ্রলোক কাজ করছিলেন সেখানে খাওয়া দাওয়া সারলেন দাদু। ওই দাদু খাওয়া দাওয়া সেরে সেখানে বিশ্রাম নেওয়ার আগে তাদের বললেন যে সেই ভদ্রলোক যার বাড়ি উনি নিতে চাইছেন ভাড়া হিসেবে, সেই বাড়িটা কত দূরে বা কোথায়, বা বাড়িওয়ালার নাম বললেন কৃষ্ণেন্দু ব্যানার্জি, তার বাড়ি বা কোথায় তাকে চেনে কিনা। তখন সেই ভদ্রলোক দুজন বলল, হ্যাঁ হ্যাঁ চিনি, হ্যাঁ এই তো এই পাড়া থেকে বেরিয়ে আপনি সোজা চার মাথার রাস্তায় চলে যাবেন, সেখান থেকে ডান দিকে বাঁক নিয়েছে একটা সরু মেঠো রাস্তা, মেঠো পথ, সেইখানে গিয়ে শেষ প্রান্তে ওনার বাড়িটা। সুন্দর ফুল গাছ আছে, ফল গাছ আছে, খুব সুন্দর দোতলা বাড়ি। ওখানে তো ভদ্রলোক থাকেন না বড় একটা, উনি ওনার ছেলেদের কাছে গিয়ে থাকেন। স্ত্রী মারা গেছে, অনেক বছর হয়ে গেছে, হ্যাঁ ছেলেদেরও বিয়ে হয়ে গেছে, তারাও চাকরির সূত্রে, ওরাও রেলে চাকরি করে, চাকরির সূত্রে এদিক ওদিক সব ছড়িয়ে গেছে, 2 মেয়ে আছে, সে মেয়েদেরও বিয়ে হয়ে গেছে, অনেক দূরে থাকে তারা। তাই উনি মাঝে মাঝেই 2 ছেলের বাড়িতে গিয়ে থাকেন। বাড়িটা এখানে ওনার যে নিজের বাড়ি সেটা এখানে খালিই পড়ে থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে কেউ ভাড়া আসে, আবার ভাড়া থেকে নিয়ে চলেও যায়, তাদের কাজ হয়ে গেলে চলে যায়। তা বেশ ভালো কথা, ঠিকানা জানা হয়ে গেল। সেই রাতটা ভালো করে ঘুম দিলেন, দিয়ে পরের দিন সেই ভদ্রলোকের বাড়ি সেই ওরাই পৌঁছে দিল। বলে চলুন আমি পৌঁছে দিয়েছি, হাঁটতে হাঁটতে চলুন, খুব ভালো লাগবে, হয়তো রাস্তা খানিকটা বেশি মনে হবে কিন্তু খুব ভালো লাগবে। দুপাশে মেঠো জমি, কোনো কোনো জায়গায় ধান ফলে আছে, কোনো কোনো জায়গায় বেগুন, বিভিন্ন আনাজপাতি সমস্ত ফলে আছে, ফসল ফলে আছে, দেখবার মতো লাগছে। মাঠ দুটো দুপাশে জমি জমা দেখতে দেখতে, আর দূরে দূরে একটা করে বাড়ি, সেখানে মাঠগুলোতে আবার চাষি ভাইরা কাজ করছে। এগুলো দেখতে আমার ওই দাদুর খুবই ভালো লাগছিল। সেইখান থেকে গিয়ে ঘুরে 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 তখন কখনো দেখছেন এধারের জঙ্গল থেকে বেরিয়ে গেলে ওই ধারের জঙ্গলে, দেখতে জঙ্গলের মতো কিন্তু ভেতরে ফুল ফলের গাছে ভর্তি। হ্যাঁ, কিছু কিছু চাষি ভাইয়ের আবার নিজস্ব যে কুঁড়ে ঘরের মতো ঘর রয়েছে, তারও উঠোনে বিভিন্ন ছোটোখাটো সবজি ফলিয়ে রেখেছেন। কেউ বা মাচার ওপর কুমড়ো চাষ করে রেখেছেন। হ্যাঁ, কেউ কারোর বাড়ি লাউ ঝুলছে। এগুলো দেখতে খুব ভালো লাগছে। যাই হোক, আমার এই দাদু আবার একা থাকতে খুব ভালোবাসতেন, বেশ একা নিরিবিলি পরিবেশ সুন্দর থাকবে, যার জন্য বাড়ি থেকে পরিবারদের কখনো কোথাও নিয়ে যেতেন না। এইরকম চাকরির সূত্রে বদলি হলেই উনি একা চলে যেতেন, কিন্তু পরিবার নিয়ে যেতেন না। তা যাই হোক, ওনার হোল্ডলের মধ্যে ছিল ওনার দৈনিক জীবন যাত্রা যা যা সামগ্রী লাগে, জামা কাপড়, ধুতি, কিছু বই, উনি তো বই পড়তে ভালোবাসতেন, কিছু বই, কিছু বাসন কোসন এগুলো লাগে, 2-4টে হাতা চিমটি, একটু গুড় চিড়ে, হ্যাঁ কলা, বিভিন্ন 2-4 রকম ফল, শুকনো ফল, হ্যাঁ সব, আলু ছিল ওনার সাথে, হ্যাঁ আলু, পটল, ঝিঙে কিছু নিয়ে বেরিয়েছিলেন কিনে, যে এইগুলো ওখান থেকে ওরাই বলে দিল, ওই পান্থশালার ভদ্রলোকই বলে দিল কিছু কিনে নিয়ে যান বাবু, ওখানে গিয়ে রান্না করতে পারবেন। একটা স্টোভও ছিল ওনার সাথে, কিন্তু স্টোভে তেল ছিল না, তেল নিয়ে তো রেলে আসা ঠিক না, দাহ্য বস্তু হয়ে যাবে, তাই শুধু নতুন স্টোভটাই নিয়ে এসেছিলেন। বলল, বাবু এখান থেকে 30 কিলোমিটার দূরে একটা দোকান আছে, ওখান থেকে ছাড়া আপনি তো তেল পাবেন না, কেরোসিন তেল। হ্যাঁ, কেরোসিন তেল ছাড়া স্টোভে রান্নাই বা করবে কি করে? তখন তো গ্যাস এসব ছিল না, হয় উনুন, কাঠ, কয়লা এসব দিয়ে উনুন জ্বালিয়ে রান্না করো, না স্টোভ। তা কি আর করা যাবে? সেই জনতা স্টোভ এরকম একটা ছিল না, ওরকম টাইপেরই একটা স্টোভ ওনার ছিল। যাই হোক, ভালো করে উনি সব কিনে কেটে নিয়ে ওই বাড়িতে চলে গেলেন। ভদ্রলোক ওনাকে দিয়ে সোজা ওনার পান্থশালায় উনি চলে গেছে। এবার
বাড়িওয়ালাকে ডেকে সমস্ত কথা বললেন যে এরকম ভাড়া নিতে চান। হ্যাঁ, অফিস থেকে তো দেবেই, এবার এত বড় বাড়িটা ভাড়া হিসেবে নিলে, বাড়িটা যেহেতু আর কেউ থাকে না, উনি একাই থাকবেন, এবার একটু ভাড়া যদি বেশিও হয় সেটা না হয় নিজের পকেট থেকে দিয়ে দেবেন, সেই মনে করেই উনি ওই বাড়িতেই ভাড়াটা উঠলেন। হ্যাঁ, কেননা অফিসের কোয়ার্টার ছিল অবশ্যই, সেটাই উনি গেলেন না। তা ওই বাড়িটা নিলেন। বাড়িওয়ালা বলল যে দেখুন, এখানে মুকুন্দ বলে একজন থাকে, যে আমার এই বাড়ি দেখাশোনা করে, আমাকে রান্না করে দেয়, সেই মুছে দেয়, ঘর দূর ঝাড় দিয়ে দেয়, সমস্ত কিছু পরিষ্কার রাখে, কাপড় চোপড় কেচে দেয়। আমি তাকে বলে যাচ্ছি, সে আপনার রান্না করে দেবে আর বাকি সমস্ত কাজ করে দেবে। আপনি ওকে সামান্য কিছু দিয়ে দেবেন, মাস গেলে ও খুব খুশি হবে তাতে, আর দুটো খেতে দিয়েন। তখন এই আমার দাদু বলল, না না, উনি সপ্তাহে একদিন আসুক, সে আমি ওনার মাইনে দিয়ে দেবো, সেটা কথা না, সপ্তাহে একদিন আসলেই হবে। উনি কাপড় চোপড়গুলো কেচে একদিনেই ঘর দুয়ার যেটুকু আমি ব্যবহার করছি এগুলো একটু মুছে দেবে, আর বিছানার চাদর, বালিশ, মশারি এগুলো কেচে দেবে, আর রান্নাটা আমি করে নেব, আর রেলের যে ক্যান্টিন আছে সেখানেও খেয়ে নেব, কারণ আমার কোনো খাওয়ার ঠিক নেই কখন খাবো। তো বললো, বেশ, আপনি যা ভালো বোঝেন তাই করবেন। এই বলে বাড়িওয়ালা চলে যাবে তার আগে বলে দিয়ে গেল, দেখুন, আমি আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছি ঠিকই, কিন্তু একটা কথা বলে যাচ্ছি, আপনি যা খুশি রান্না করে খান, মাছ, মাংস, ডাল, সবজি, তরকারি, ভাত, যা খুশি রান্না করে খান, কিন্তু খিচুড়ি করে খাবেন না। খিচুড়ি করা নিষেধ এই বাড়িতে। এই বাড়িতে খিচুড়ি করবেন না। খিচুড়ি বারবার বলে দিচ্ছি কেন, খিচুড়ি এখানে করবেন না, ব্যাস, আর কোনো অসুবিধে নেই। বললো, দাদু ভাবলো মনে মনে, আর এমন কি কথা, খিচুড়ি করবো না তাতে কি আছে, এই মনে করে মনে বললো, না না, আমি খিচুড়ি সেরকম ভালো খাইও না, খিচুড়ি করব না, আপনার চিন্তা নেই, খিচুড়ি করলে যখন অসুবিধা আছে এই বাড়ির, আমি খিচুড়ি কেন করব। তা যাই হোক, এই বলে উনি চলে গেলেন ঘরে, আর ওদিকে বাড়িওয়ালাও চলে গেল তার নির্দিষ্ট জায়গায়, কেননা সন্ধ্যের পর কেউ থাকে না, না থাকে মুকুন্দ, না থাকে বাড়িওয়ালা, কেউই থাকে না। যাই হোক, ওরা যে যার চলে গেল। তার আগে অবশ্য ওনার ঘরটাকে পরিষ্কার করে দিয়ে গেছে মুকুন্দ নামের লোকটি, সমস্ত পরিষ্কার করে বিছানার চাদর পরিষ্কার পরিচ্ছন্ন করে পেতে দিয়ে গেছেন। যাই হোক, এবার উনি ঘরে ঢুকে স্টোভ নিয়ে, তেলটাও নিয়ে এসছে, তেলটা নিয়ে স্টোভে ভরে রান্না বসালেন। মানে কি আর করবে, ভাতে ভাত করে নি, ঘি আছে, ভাতের মধ্যে আলু সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ আর পটল দিয়ে দিল। হ্যাঁ, তারপরে ফেনা ভাত, তখন কিন্তু অনেকেই ফেনা ভাত খেতেন, নামানোর আগে একটু নুন ছড়িয়ে দিল আর একটু ঘি দিয়ে ভালো করে ঘেটে এই ভাতটা নামিয়ে নিল, তাতে ডিমও দিয়েছিল। যাই হোক, এই দিয়ে ওনার রাতের আহার ভালোই হলো, খাওয়া দাওয়া সারা হয়ে গেল। সারাদিনের পরিশ্রম, সারা রাত ট্রেনে ভালো ঘুম হয়নি, এবার বিছানায় শুতে না শুতে ঘুমে বিভোর, এক ঘুমে সকাল হয়ে গেল। পরের দিন ওনারা গিয়ে, উনি আর ওনার এক বন্ধু এলেন, মফস্বলেরই একজন পরিচিত লোক, তিনিও ওখানে বদলি হয়েছিলেন। তিনি এসে বললেন, অমুকদা চলুন, আমার ওই দাদুর নাম ছিল নারায়ণ, নারায়ণ দা চলুন, আমরা অফিসে গিয়ে এবার দেখা করি, কবে থেকে জয়েন করব, কি বৃত্তান্ত, কোথায় অফিসটা, এগুলো ভালো করে জেনে নি। এনারা বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে সমস্ত অফিসের কাগজপত্র দেখলেন, সেখানে শৈশাবোধ যা করার করলেন। হ্যাঁ, 2 দিন পরে জয়েন, ওনাদের হাতে কাগজ দিয়ে দিল, জয়নিং লেটার, সমস্ত দিক থেকে যা যা দেওয়ার কাজ তাই তাই দিয়ে দিল। কাগজপত্র নিয়ে ওই ভদ্রলোক তার বাড়ি চলে গেল, ইনি এনার এই বাসায় চলে এলো। বাড়িতে এসে তারপরে মুখ হাত ধুয়ে এইরকম ভাবে দিন যায়, নিজেই রান্না করে, কখনো কখনো আবার চলে যায় ওই পান্থশালায়, সেখানে গল্পও হয়, 5টা লোকের সাথে সাক্ষাৎও হয়, সেখানে সুন্দর খেয়ে দিয়ে পয়সা মিটিয়ে চলে আসে। এরকম করে দিন যায়। একদিন
এরম করে যেতে যেতে একদিন মনে হলো কি, যাই তো, এখানে মাছ পাওয়া যায় কোথায় দেখি। মাছ আনতে গেলেন, তখন পাশের গ্রামে একজন বললেন, বাবু আপনি যে মাছ নেবেন বলছেন, আপনি কি রোজ নেবেন? তাহলে আমি আপনাকে গিয়ে রোজ মাছ দিয়ে আসতে পারবো, যা হয় পয়সা দিয়ে দেবেন, আমি তো ওই পথেই যাই। তখন বললো, বাহ, তাহলে তো খুব ভালোই হয়, তুমি আমাকে তোমার পুকুরে চুনো মাছ বা রুই কাতলা পেলে আমাকে দেবে, আমি মাছ দিয়ে ভাত খেতে ভালোই বাসি। তা যাই হোক, এবার সেখান থেকে বেশ মাছের ব্যবস্থাও হয়ে গেল। পরের দিন সেই মাছওয়ালা এসে পরের দিন থেকে মাছ দিয়ে গেল। তাতে ওনার খুবই সুবিধে হলো। সকাল সকাল উঠে স্নান সেরে রান্না করে খেয়ে সুন্দর উনি অফিস যেতেন। আবার অনেক সময় অফিসেও খেয়ে নিতেন, ক্যান্টিন আছে তো ওখান থেকে খেয়ে নিতেন কিছু একটা। বিকেলে এসে ঘরেই খেতেন পুরোটাই, প্রত্যেক দিনই রান্না করতেন উনি। এরম করে দিন যায়। হঠাৎ একদিন খুব জোর ঝড় জল হচ্ছে, হঠাৎ সন্ধে করে। এখন মফস্বল শহর, ওখানে বিদ্যুৎ এই আছে এই নেই, এমনি বিদ্যুৎ থাকে না, তারপরে বিদ্যুতের ততটা ভোল্টেজও থাকে না। হ্যাঁ, হঠাৎ করে ঝড় জল প্রচণ্ডভাবে যখন এলো, দেখা গেল কারেন্ট অফ হয়ে গেছে। সেই কারেন্ট 2-1 দিনের মধ্যে আসবে বলে মনেও হয় না, যেহেতু রেলওয়ের সামনে সমস্ত কাজকর্ম বেশি হয় বলে ওখানটায় বিদ্যুৎটা তাড়াতাড়ি হলেও সারিয়ে দেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কেবলমাত্র ওইসব জায়গাগুলোতে তাড়াতাড়ি সারিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তা উনি কি করলো, ভালো আজকে না আর রান্না করতে ইচ্ছা করছে না। সন্ধ্যেবেলা ভাবলো আজকে আমি ভাত ডাল এসব না করে আজকে সোজা চাল ডাল এসব দিয়ে খিচুড়ি বসিয়ে দিই। ভালো কথা, খিচুড়ি বসিয়ে দিলেন। খিচুড়ি হয়ে গেল, তার সাথে করলেন বেগুন ভাজা, ডিম ফাটিয়ে ডিমটাকে অমলেট ভেজে নিলেন, এইসব করলেন। করে নামিয়ে রেখে উনি হাত মুখ ধুতে গেলেন। হ্যাঁ, হাত মুখ ধুয়ে এসে আরেকটা মোম জ্বালিয়ে নেবেন। একটা মোমে ঠিক ভালো দেখা যাচ্ছে না, রান্নাটা যদি বা হলো, একটা মোমে ভালো করে খাওয়া যাবে না, এই মনে করে উনি ভাবলেন মুখ হাত ধুয়ে মোমটাও জ্বালিয়ে নিয়ে আসি। যে ঘরে ওনার খাটটা ছিল সেই ঘরেই ওনার বাক্সের মধ্যে মোম ছিল। মোম আরেকটা নিয়ে বার করে জ্বালিয়ে দেখেন কি, হ্যাঁ, ওনার খিচুড়ি হাঁড়ি শূন্য, ভাজার বেগুন ভাজার 2 পিস তো করেছিলেন, বেগুন ভাজা নেই, ডিমের অমলেটটাও নেই। হ্যাঁ, কড়াটা কেমন জানি মনে হচ্ছে, হাঁড়িটা মনে হচ্ছে মেজে দিয়ে গেছে, কড়ার তেলটা উল্টোনো, একটু তেল বেঁচেছিল বেগুন ভাজার পর, সেই তেলটাও উল্টোনো, টেবিলটা উল্টে আরো নোংরা হয়ে গেছে। ব্যাস, উনি আর কি করবেন, বেশ খানিকক্ষণ চিন্তা করলেন কি হলো ব্যাপারটা। উনি কিছুতেই বুঝতে পারছেন না যে ব্যাপারটা ঠিক কি হলো। তা এখন কি আর করা যাবে, সেই রাতে আর কি করবেন, কিছু মুড়ি ছিল, সেই মুড়ি খেয়ে নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লেন। এ কথা আর কাউকে বললেন না। আবার দিন যায় রাত যায়, অফিস করে আসেন, কখনো ওখানের অফিসে রেল ক্যান্টিনে খান, কখনো বাড়িতে এসে রান্না করে খান। এইভাবে দিন যায়। এইভাবে দিন যেতে যেতে আবার 4-5 মাস পরে আবার ওরকম প্রচণ্ডভাবে ভীষণভাবে 3-4 দিন ধরে জল ঝড় শুরু হয়েছে। এবার যাই হোক, অন্য দিন ডিম আলু সেদ্ধ এসব বা ডিম আলুর ঝোল, মাছওয়ালাটা মাছও দিয়ে যেতে পারছে না। হ্যাঁ, কোনো রকম ভাবে উনি রান্না করে ওই খায়, কি আর করবেন উনি। এরই মধ্যে একদিন মাছওয়ালাটা এসে বলল, বাবু আজকে অনেকগুলো বর্ষার জলে মাছ ধরেছে, অনেক কষ্ট করে, কেউ তো কিনছে না, আপনি এই মাছগুলো নেন না, বলে ছোট ঝুড়ির 1 ঝুড়ি কুচো মাছ দিয়ে গেলেন। উনি তো ভালোবাসে খেতে, বলে তাহলে তুই একটু কেটে দিয়ে যা, গাটা ঘষে আঁশগুলো ছাড়িয়ে একটু পরিষ্কার করে ধুয়ে দিয়ে যা। বলে হ্যাঁ বাবু, তাই দিচ্ছি। তা উনি এত কষ্ট করে দিল বলে উনি তার জন্য 20 পয়সা বেশি দিয়েছিলেন। তখনকার 20 পয়সা মানে কত আনন্দ পেলে দেয়। যাই হোক, সেই মাছটিকে রেখে দিলেন। সেই রাতে আর কিছু করলেন না। পরের দিন সকাল থেকে জল ঝড় বিরাট শুরু হয়েছে। তা সকালবেলা ভাবলেন কাজে 2 বেলা খিচুড়ি খাবো। বেশ ভালো করে খিচুড়ি রান্না করলেন,
তার সাথে মাছ ভাজা, বেগুন ভাজা এসব করলেন, কেন ওই মাছ ভাজাই সব থেকে ভালো। আর খিচুড়ির সাথে মাছ ভাজা খুবই ভালো লাগে। মানে খেয়ে নেবেন, এইটাই দুপুরবেলা থেকে শুরু করেছেন, ওই জন্য বেশি করে করে রেখেছেন। দুপুরে হবে, রাতে হবে, যদি একটু বেঁচে যায় খিচুড়ি তাহলে কাল সকালে খাবো, এটাই মনে করেছিলেন। হঠাৎ দেখা গেল বিদ্যুৎ চমকে এমনভাবে চমকাচ্ছে যে ওনার খেতে বসবে কি, ওনার জানি শরীর কেমন করছে ওই দেখে। আর দেখছে এত আর আলোর মধ্যে মনে হচ্ছে যেন চোখে অন্ধকার দেখছে, চারদিক মনে হচ্ছে যেন অন্ধকারে ডুবে যাচ্ছে। এরকম করতে করতে ওনার কি মনে হলো, বললো আমি একটু তাহলে শুয়ে আসি, তারপরে খাবো। ওমা শুতে গেল, সেই যে ঘুম দিল, উঠলো গিয়ে সন্ধ্যের পর। উঠে দেখে কি ওনার হাঁড়িতে কোথাও কোনো খিচুড়ি নেই, মাছগুলো নেই, মাছ ভেজেছিল সেইটাও নেই, মাছের তেলটাও চেটে খেয়ে গেছে কে জানি, আর বেগুন ভাজাও নেই। যাই হোক, সেই দিনের কথাটা না ওনার মনে খটকা লাগলো, এখানে কি খুব চোর আছে। যাক থাক। তারপরে ওনার কিন্তু মনে একবারও আসছে না যে বাড়িওয়ালা বারবার করে বারণ করেছে আপনি আর যা খুশি রান্না করুন, খিচুড়ি রান্না করবেন না। যাই হোক, কি আর করা যাবে, খাওয়া হলো না। সেদিনও খিচুড়ি খেতে পারলেন না। এরকম করে দিন যায়, মাস যায়, এরকম সব কিছুই এইভাবেই চলে। একদিন শীতের রাত, শীতের রাত মানে ছোটবেলা, রাত বড়। সন্ধ্যাবেলা উনি অফিস থেকে এসে ভাবলেন কি, কালকে তো রবিবার আছে, আজকে খিচুড়ি করি, আজকে রাতে খাবো, কালকে দিনের বেলা হয়ে যাবে সেই খিচুড়ি দিয়ে। আর আজকে টাটকা মাছও পেয়েছি ভালো, আসার পথে একটু মাছ এনেছিল উনি, তা মাছটুকু ভাজবো আর তার সাথে একটু আলু ভাজবো। যাই হোক, উনি রান্না করলেন সন্ধ্যেবেলা। হঠাৎ সন্ধ্যেবেলা বিদ্যুৎ চলে গেল, কারেন্ট চলে গেল আর কি। কারেন্ট চলে গেল, কিন্তু কারেন্ট চলে গেলে কি হবে, ওনার যেন মনে হলো জানলা খোলা থাকে, তো তখন তো আর এইসব ছিল না, চিমনি বসানো ছিল না, ধোঁয়া বেরোনোর কোনো ব্যবস্থা সেরকম রাখতো না, মানুষ জানলা করতো রান্নাঘরে। তা ওনারও ওই বাড়িতে ওর জানলা ছিল, জানলা দিয়ে হঠাৎ মনে হলো 2-4টে হাত এসে ওনার হাতটাকে চেপে ধরেছে। উনি দেখলো তো হাত ঠান্ডা, উনিও হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইছিল হাতটা, কিন্তু তখনই হাত গায়ে স্পর্শ লেগেছে যেই ওনার গা শিরশিরিয়ে উঠেছে। কি হলো, এত ঠান্ডা কারোর গা হতে পারে, কোনো মানুষের গা হতে পারে? সেই ওনাকে পুরো সরিয়ে দিয়েছে, একটা ঝটকা মেরে সরিয়ে দিয়েছে। উনি অনেকটা দূরে সরে গেছে। তারপরে কি যেন একটা ঝটাপটি হলো, বুঝতে পারলো না। উনি তো তাড়াতাড়ি দৌড়ে ওই ঘরে চলে গেছে যে ঘরে ওনার খাট আছে। তাড়াতাড়ি চলে গেছে, গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে, যা হচ্ছে হোক গে যাক, আমি এখানে থাকি। ভয় পেয়ে গেছে এবার আমার দাদু, বেশ ভালো ভয় পেয়েছে। কি করা যাবে, উনি ভাবতেও পারছে না কি করব এখন। একা রয়েছে, এখন মুকুন্দও নেই, মুকুন্দকে আমি সরিয়ে দিয়েছি যে যেন না আসে, সে তো আসবে না, কি হবে। আর তাছাড়া সন্ধ্যের পরও মুকুন্দ কখনোই আসে না, থাকেও না। যাই হোক, হলো যাকে আমি তো এখানে থাকি। এই করে 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 রাতটা শেষ হয়ে গেল, উনি ভালো করে ঘুমোতেও পারলো না। ওই চরম শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ভোরের দিকে কখন জানি ঘুমিয়ে পড়েছে। পরের দিন ভোরের বেলা রান্নাঘরে দরজা খুলে রান্নাঘরে গিয়ে দেখে যে সব লন্ড ভন্ড, ওনার উল্টারু যা কিছু ছিল, চাল তেল সেই কাঁচা জিনিস পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। আর খাবার জিনিস, রান্না করা জিনিস কিচ্ছু নেই। উনি তখন এবার ভাবলেন এই নিয়ে 3 দিন এরকম হলো তো, আর আমি এই বাড়িতে থাকবো না। তখন গিয়ে উনি হন্তদন্ত হয়ে মুকুন্দর বাড়িতে গেল। মুকুন্দ শিগগির এসো। মুকুন্দ বেরিয়ে এসে বলছে, কি বাবু বলুন। বলছে, আমি আজকে অফিসেও যাইনি, আজকে সোমবার, আজকে অফিসেও যাইনি, শিগগির তোমার বাবুকে ডাকো, এই বাড়ির মালিককে। বলছে, কেন বাবু, কি হয়েছে? বলছে, সে যা হয়েছে সে পরে বলছি, একসাথে বলবো, আগে ওনাকে আনো। আমি কালকে সারাদিন খাইনি, সারা রাত খাইনি, আমি খুব ক্লান্ত আর খুব চিন্তিত, ভয়ার্ত, ভীষণ ভয় পেয়ে গেছি, শিগগির ডাকো। তখন উনি বললো, ডাকলেও তো বাবু ওনার আসতে সময় লাগবে না, উনি এখান থেকে 3 স্টেশন দূরে আছেন ওনার ছেলের বাড়ি, আমাকে যেতে হবে, গিয়ে তাকে নিয়ে আসতে হবে, পয়সা দেন।
তখন উনি বললো, আমি এক্ষুনি পয়সা দিচ্ছি, তুমি যাও। টিকিটের পয়সা, টিকিট কাটার পয়সা দিয়ে দিল যাওয়া আসার। উনি গিয়ে বাড়িওয়ালাকে ডেকে আনলো। তখন বলছে, কি হয়েছিল বলুন। বলছে, উনি তখনও মানে বলতে চাইছে না যে উনি খিচুড়ি করেছিলেন। উনি শুধু বলছেন, রান্না করেছি এরকম পরপর 3 দিন, এরকম মাঝে মাঝে 3 দিন ধরে রান্না করেছি, তার 3 দিন ধরে এরকম খেয়ে যাচ্ছে, কিসে জানি খাবারগুলো খেয়ে যায়, বুঝতে পারি না। তখন বললো, কি রান্না করেছিলেন? অনেকবার জিজ্ঞেস করাতে তখন বললো, খিচুড়ি। বলে, ওই তো না, আপনাকে বারণ করেছিলাম খিচুড়ি করবেন না, তাও করলেন। তেনাদের তো খাবার খিচুড়ি, খিচুড়ির জন্যই তেনারা মারা গিয়েছিল, সেই জন্যই বারণ করেছিলাম খিচুড়ি করবেন না। যাক, আপনার যে কোনো ক্ষতি হয়নি, আপনি যে এখনো আস্ত সমর্থ ভালো আছেন, এটা দেখে খুব খুশি লাগছে। আসলে ওরা মানুষকে মারতেও চায় না, মারেও না, কিন্তু মানুষ তো ভয় পায়, ভয় পেয়ে নানান দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কোথায় কোথায় ছুটে চলে যায়। সেইটা যে আপনি করেননি, আপনার সাহস দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বলুন এবার কি হয়েছিল। তখন সমস্ত ঘটনা উনি বলল, আমি তো খুব ভয় পেয়ে গেছি। এইরকম ওনাদের হাতগুলো যেভাবে আমায় চেপে ধরেছিল, হাত হাত ছাড়াতে গিয়ে হাতে ঠান্ডা পেয়েছি, এত ঠান্ডা কোনো মানুষে। বলেন না, ওরা মানুষ না, ওরা প্রেতাত্মা। কি হয়েছিল এবার বলুন তো। এবার বাড়িওয়ালাকে দাদু জিজ্ঞেস করলো। তখন বললো, অনেক বছর আগে এখানে দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষর সময় এই জায়গার লোকেরা খাবার খেতে পায়নি। এই জায়গার না, আশেপাশের অনেক গ্রাম খেতে পেত না। তা এক স্বেচ্ছাসেবী সংস্থা মাঝে মাঝে খিচুড়ি করে খাইয়ে যেত বিভিন্ন গ্রামে। এবার এই গ্রামে এসেছিল, স্বেচ্ছাসেবী সংস্থারা এসেও ছিল, এবং পরপর 3 দিন খিচুড়িও খাইয়েছিল। কিন্তু এই বেচারীরা, এই গ্রামের, এই পাড়ার কয়েকজন পরিবার সেই খিচুড়ি পায়নি। তারা যখন গিয়ে ওখানে পৌঁছেছিল, তখন সমস্ত খিচুড়ি ফুরিয়ে গেছিল। তারা সেই খিদে সহ্য করতে না পেরে সব এক এক করে মারা গিয়েছিল, এবং 2-1 জন ওর মধ্যে আত্মহত্যাও করেছিল, খিদের জ্বালা সহ্য করতে না পেরে। এবার এইখানে যে যখন খিচুড়ি করে, তখনই তার বাড়িতে হামলা করে কিন্তু তারা কারোর ক্ষতি করে না, এমনি সমস্ত কেড়ে নেয়, আর লোকেরা এমনি ভয় পেয়ে খারাপ কেমন হয়ে যায়। তা যাই হোক, এখন কি করা যাবে। তখন বললো, এরও ব্যবস্থা আছে। আমার ওই দাদু বললো, এরও ব্যবস্থা আছে। আপনাদের এখানে কোনো ভালো পুরোহিত আছে যারা এইসব ভূত, এইসব মন্ত্রতন্ত্র নিয়ে, তান্ত্রিক পুরোহিত দরকার? বললো, আছে, বেশ খানিকটা দূরে, কয়েক ক্রোশ দূরে। সে কি এত সস্তায় শুনবে? সে তো অনেক পয়সা নেবে। বলে, পয়সা খরচা করবেন? পয়সা খরচা না করলে কি করে হবে? এরকম ভাবে আপনি তো কারুকে বাড়ি বেচতেও পারবেন না। আমি না হয় বুঝলাম ব্যাপারটা, কারুকে এইসব বলে বোঝাতে পারবেন না, তারা ভয় পেয়ে চলে যাবে। এর একটা প্রতিকার করা তো উচিত, চলুন। তখন উনি আর আমার দাদু আর মুকুন্দ বাবু সব ওখানকার গাড়ি আছে, সেই গাড়িতে করে গেল। গিয়ে ওই তান্ত্রিকের সাথে দেখা করলো। তান্ত্রিক থাকে 3 কোষ দূরে, সেখানে দেখা করলো। সে বললো, সে সব শুনলো, শুনে সব কিছু শুনে একটা কথাই বললো, যে ওনাদের আত্মার শান্তির জন্য কিছু কি কাজ করতে হবে, এবং সেই কাজ ওই বাড়িতে যেহেতু হামলাটা হয়েছে, একদম টাটকা 2-1 দিনের মধ্যে ঘটেছে, ওইখানে বসে কাজটা করতে হবে, খুব ভালো করে কাজটা করতে হবে। ওই বাগান আর ঘর বাড়ি সংলগ্ন যে চাষের যে জমিগুলো আছে, গাছপালাগুলো আছে, ওইখানে গিয়ে। বেশ, ঠিক আছে, তাহলে কবে হবে? বলে, কালকে হোক, কালকেই তো অমাবস্যা। অমাবস্যা তারপরের দিন প্রতিপদ দ্বিতীয়াতে কাজ খুব ভালো হয়। তখন দ্বিতীয়া দেখে 2 দিন অপেক্ষা করে দ্বিতীয়া দেখে সমস্ত জিনিসপত্র নিয়ে ঠাকুরমশাই এলেন। সেই ঠাকুরমশাই, তান্ত্রিক ঠাকুরমশাই এসে সমস্ত ক্রিয়াকল্প করে তাদের আত্মার শান্তি লাভের কামনায় আদ্য শ্রাদ্ধ পুরোটাই করলেন। তাদের নাম তো ওই ভদ্রলোক যা যা জানতো বললো। এইভাবে হলো সমস্ত কিছু। কাজ হয়ে গেল, যেই বললো, এবার হাঁড়ি খিচুড়ি বানান। তখন আর কি করবে, 4-5 হাঁড়ি খিচুড়ি হলো। সেই খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, সমস্ত কিছু নিয়ে বললো, এবার ওগুলো জঙ্গলে গাছের নিচে নিচে হাঁড়িগুলো রেখে আসুন। আপনার লোক দিয়ে, পাড়ার গ্রামের বা ওই চাষের জমির ওই ভদ্রলোকদের দিয়ে সমস্ত
রেখে আসুন, কিচ্ছু আপনারা রেখে সোজা চলে আসবেন, কেউ পেছন দিকে তাকাবেন না। তখন ওরা তাই করলো। তখন বাড়িওয়ালা বলছে, আচ্ছা ঠাকুর মশাই, ওরা চলে যাবে বুঝবো কি করে? তখন বললো, আপনি আপনার কথাগুলো লিখুন যে তোমরা চলে যাবে, বুঝবো কি করে? তোমাদের আত্মার শান্তির জন্য আমি তোমাদের শেষকৃত্য সম্পন্ন করে দিলাম, এখানে শ্রাদ্ধ করে দিলাম। হ্যাঁ, তোমরা এবার এখান থেকে চলে যাও, তোমরা এবার তোমাদের মুক্তি হোক। হ্যাঁ, তোমরা চলে গেছো, আমি বুঝবো কি করে? তখন বোঝানোর জন্য যখন হাঁড়িগুলো রেখে এলো, সেই হাঁড়িরই একটা হাঁড়ির গায়ে ওই কাগজটা আটকে দিয়েছিল। তারপরে কিছুক্ষণ পরে, মানে এক এক ঘন্টা 2 ঘন্টা পরে হঠাৎ কোলাহল, কিরম জানি গাছপালাগুলো কেমন জানি কলকল কলকল করে হঠাৎ করে ঝড়ের মতো নড়ে উঠলো। সমস্ত কিছু নড়ে ডালপালা কিছু কিছু ভেঙে গেল। তারপরে ওরা চলে গেল, অর্থাৎ আত্মাগুলো সোজা মিলিয়ে গেল, আর কোনোদিন ওখানে আসেনি। এই দেখে তখন ভদ্রলোক খুব শান্তি লাভ করলো। মানে আমার দাদু যে ভদ্রলোকের বাড়িতে ছিলেন, সেই ভদ্রলোক এতদিনে বুঝতে পারেননি যে কি করলে এই প্রেতাত্মার হাত থেকে রেহাই পাওয়া যায়। খিচুড়ি ইচ্ছে করলেও খেতে পারতেন না, এমনকি বাড়িতে পুজো পার্বণের দিনে যেমন মা লক্ষ্মীকে ভোগ দেওয়া, মা সরস্বতীকে ভোগ দেওয়া, খিচুড়ি তো বেশিরভাগ দেয়, সেগুলোও করতে পারতেন না। পাড়া থেকে লোক বাড়ি বিক্রি করে অনেকে চলে গেছে। কিন্তু এটা তো সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধান হয়ে গেল, সত্যি গাছের ডালপালা ভেঙে ওনারা বেরিয়ে গেলেন। তাই সেটাই প্রমাণ হলো যে প্রেতাত্মারা মুক্তি লাভ করে স্বর্গের পথে চলে গেলেন। এই ছিল গল্প। তারপরে দাদু ওখানে ছিল, অনেক দিন ছিল, যতক্ষণ বললো না না এখানেই থাকবো, যতক্ষণ আমার অন্য জায়গায় বদলি না হয় ততক্ষণ দাদু ওখানেই রইল। তাই হলো গল্পটা। নমস্কার, ভালো থাকবেন।